গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট র্যাঙ্কার্স WBCS। তোমরা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে নোটিফিকেশনটা পেতে পারো। এখনই সাবস্ক্রাইব করে নাও, আদারওয়াইজ ভুলে যেতে পারো। তো আজকে 2 তারিখ, মে মাসের 2 তারিখ 2020 সাল। আনন্দবাজার পত্রিকা ডিসকাস করব। এডিটোরিয়াল মেনলি আমি ডিসকাস করি, কিন্তু আজকে একটা নিউজ ডিসকাস করে নেব। তারপরে মানে লকডাউন যে সীমা বাড়ানো হলো তাতে কী কী প্রভিশন রয়েছে অ্যাজ এ জেনারেল সিটিজেন হিসেবে আমাদের জানা দরকার, সেজন্য এটা দেখে নেব এবং তারপরে আমরা এডিটোরিয়াল ডিসকাস করব। যারা এই নিউজটা দেখতে চাও না তারা ভিডিওটিকে 4-5 মিনিট স্কিপ করে নিয়ে পরেরটাই দেখতে পারো। তো দেখো, ওপরে লেখা আছে গ্রিন জোনে ছাড়, কন্টেনমেন্ট এলাকার বাইরে কিছু ছাড়, অরেঞ্জ রেড জোনেও। ঠিক আছে, 17 মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানো হলো সরকার থেকে, কেন্দ্রীয় সরকার থেকে। কিন্তু রাজ্য সরকার নিজেদের মতো অনেক জায়গায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে কেন্দ্র থেকে নিজেদের মতো করে। ওকে, তো যাই হোক, আগামী 4 মে থেকে তৃতীয় দফায়, যেটাকে আমরা লকডাউন 3.0 বলে শুনতে পাচ্ছি চারিদিকে, লকডাউন 3.0। তো আগামী 4 মে থেকে তৃতীয় দফায় মোট 14 দিন অর্থাৎ 17 মে পর্যন্ত লকডাউন সময়সীমা বাড়ানো হলো। তো প্রথমে আমাদের লকডাউন করা হয়েছিল সেকেন্ডে 21 দিনের জন্য, তাই না? তারপরে 19 দিন, তারপরে 14 দিন, অর্থাৎ 17 মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানো হলো। এবং আগামী সোমবার থেকে কিন্তু শর্ত সাপেক্ষে একাধিক আবার ছাড়েরও ঘোষণা করা হয়েছে। এমনকি কন্টেনমেন্ট এলাকার বাইরেও রোড জোনেও মিলবে কিছু ছাড়। তাহলে রেড জোনের মধ্যেও কিন্তু কন্টেনমেন্ট এলাকা আছে। কন্টেনমেন্ট জোন বা এলাকা ওই জোনগুলো যেখানে ভাইরাসের সংক্রমণের সংখ্যা অনেক বেশি, তো সেই জায়গাগুলোকে সিল করে দেওয়া হয়েছে, সেটাকে কন্টেনমেন্ট জোন হিসাবে আইডেন্টিফাই করা হয়েছে। এবং রেড জোনের মধ্যে ওই কন্টেনমেন্ট জোন রয়েছে এবং রেড জোনের মধ্যেও কিছু ছাড় দেওয়া হয়েছে এক্সেপ্ট দিস কন্টেনমেন্ট জোন, যেখানে সংক্রমণের মাত্রা বেশি। ওকে, তো সরকারি সূত্রের মতে এখন প্রতিদিন দেশে গড়ে প্রায় 2000 লোক নতুন করে সংক্রমিত হচ্ছেন, তাই না? গড়ে 2000 করে, আজকেই রিপোর্ট যেটা আসে 2400 বা 2700 এরকম একদিনে হয়েছে। এই পরিস্থিতিতে 4 মে থেকে লকডাউন যদি সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হতো তাহলে প্রবল গতিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল সংক্রমণের, কোভিড-19-এর। তাই আজ স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অমিত শাহ মন্ত্রিসভায় বৈঠক করে লকডাউন ফের বাড়ানোর সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে দেশের বিভিন্ন প্রান্তে আর্থিক কর্মকাণ্ডের গতি আনতে গ্রিন ও অরেঞ্জ জোনেই শুধু নয়, রেড জোনেও বেশ কিছু ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তো এতদিন বলা হচ্ছিল যে রেড জোন পুরোটাই সিল থাকবে, কোনো রকম কার্যকলাপ, কোনো রকম ছাড় দেওয়া হবে না। এতদিন লকডাউন যেরকম চলে আসছিল সেরকমই ওখানেও থাকবে। বাট আর্থিক কর্মকাণ্ড যেহেতু একদম থেমে যাচ্ছে, সেহেতু কন্টেনমেন্ট শুধু জোনটাকে ছেড়ে দিয়ে রেড জোনেও কিছু ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আর গ্রিন আর অরেঞ্জ জোনে তো অনেক ছাড় দেওয়াই হয়েছে। যদি কন্টেনমেন্ট জোন বা গণ্ডিবদ্ধ সংক্রমিত এলাকার ক্ষেত্রে ছাড় দেওয়া হবেই না, যদিও হ্যাঁ, সেটাই যেটা বললাম যে কন্টেনমেন্ট জোনে কিন্তু কোনো রকমই ছাড় দেওয়া হবে না। কন্টেনমেন্ট এলাকার বাইরে রেড জোনে ছাড় দেওয়ার যৌক্তিকতা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠেছে। বিশেষত গণ্ডিবদ্ধ এলাকায় নিয়ম নীতি কড়াভাবে পালন নিয়ে প্রশ্ন রয়েছে। তো তোমাদের যখন বাংলায় তোমাদের প্রতিবেদন লিখতে দেবে, তোমরা কিন্তু এই জিনিসগুলো ইউজ করবে যে এরকম যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে, বিভিন্ন মহলে এরকম প্রশ্ন উঠেছে, এই জিনিসগুলো ইউজ করতে পারো। ঠিক আছে, বিশেষত গণ্ডিবদ্ধ এলাকায় নিয়মবিধি কড়াভাবে পালন নিয়ে যখন প্রশ্ন রয়েছে। ঠিক আছে, তো এতদিন রোজ যেই কথা বলা হচ্ছিল যে মানুষ মানছে না লকডাউন, তো এরকম যদি ছাড় দেওয়ার কথা বলা হয় রেড জোনে, তাহলে কিন্তু অনেক মানে সংক্রমণের আশঙ্কা বেড়ে যেতে পারে ওই সমস্ত রেড জোনে। এটাই কথা বলা হয়েছে। দেশের কোন জেলা কোন জোনে রয়েছে সেটা কিন্তু গত রাতেই রাজ্যগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। দেশে কিন্তু এখন 733টা জেলা রয়েছে। সেন্সাস অনুযায়ী কিন্তু যদি বলো তাহলে 640 বা 45টি ছিল, কিন্তু এই অনেকগুলো জেলা নতুন ক্রিয়েট করার ফলে 733টি এখন বর্তমানে জেলা রয়েছে। এবং সেই সব জেলাকে গ্রিন জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে যেখানে এ যাবৎ একটিও করোনা সংক্রমণের খবর মিলেনি, বা গত 21 দিনে যেখানে কোনো সংক্রমণের খবর নেই। তো এমনও কোনো জেলা যেখানে আগে হয়েছিল কিন্তু 21 দিনে একটা নতুনও খবর আসেনি সংক্রমণের, সেইগুলো জেলা, আর সেই জেলাগুলো যেখানে কোনো দিন একটাও খবর আসেনি সংক্রমণের, সেগুলো কিন্তু গ্রিন জোনে পড়ছে। সক্রিয় করোনা রোগীর সংখ্যা, সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হওয়ার হার, পরীক্ষা ও নজরদারিতে গুরুত্ব দিতে বলা হয়েছে রেড জোনের
জেলাগুলিতে। তো যেই জেলাগুলোতে রেড জোনে পড়ছে সেই জেলাগুলিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা, সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হওয়ার হার কত হচ্ছে, পরীক্ষা এবং নজরদারি ঠিকঠাক হচ্ছে কিনা সেগুলোতে নজর দেওয়ার কথা বলা হয়েছে। যে জেলাগুলি উপরোক্ত 2 শ্রেণীতে পড়ছে না সেগুলি কিন্তু অরেঞ্জ জোন, তাই না? তো এই যে দুটি জেলা, এই 2 জোনে পড়ছে না, মানে যেটা গ্রিন জোন এবং রেড জোনে পড়ছে না, বাকি যেই জেলাগুলো রয়েছে যেখানে 21 দিনের মাঝে একটা দুটো খবর আসছে এরকম ছিটপুট, সেগুলো হচ্ছে অরেঞ্জ জোন। কেন্দ্র জানিয়েছে একটি জেলার মধ্যে এক বা একাধিক পুরসভা থাকলে পুরো ও পুরো এলাকার বাইরে থাকা এলাকাকে আলাদা এলাকা হিসাবে গণ্য করতে হবে। তো কেন্দ্র এটা বলেছে একটা জেলার মধ্যে এক বা একাধিক যদি পুরসভা থাকে, যেরকম আমাদের জেলা, আমি যদি বলি উত্তর দিনাজপুর জেলায় দুটো মানে অনেকগুলো পুরসভা রয়েছে, তো এরকম পুরসভা এক বা একাধিক পুরসভা থাকলে পুরো বা পুরো এলাকায় থাকা এলাকাকে কিন্তু আলাদাভাবে এলাকা হিসেবে কিন্তু গণ্য করার কথা বলা হয়েছে। এই ধরনের এলাকায় 21 দিন টানা আক্রান্তের সন্ধান না মিললে তারা এক ধাপ উন্নীত হতে পারে। তাহলে আমরা এটাই বুঝলাম যে প্রত্যেকটা পুরসভাকে আলাদা আলাদা মানে জেলা হিসাবে ধরা যেতে পারে, ঠিক আছে, জোন ওয়াইজ। মানে একটা পুরসভায় যদি কোনো রকম একদম গ্রিন জোনে থাকে এবং আরেকটা যদি রেড জোনে থাকে তাহলে গ্রিন জোনে পুরোপুরি ছাড় দেওয়া যেতে পারে, এটাই কিন্তু বলা হয়েছে। তাহলে একই জেলার মধ্যে একটা গ্রিন জোন এবং রেড জোন এবং অরেঞ্জ জোনও এই পুরসভার যদি আমরা কাউন্ট করি, পুরসভার ব্যাপারটা হিসেবে যদি ধরি, তাহলে এরকম কিন্তু প্রভিশন করা যেতে পারে। এ যাবৎ রেড জোন ও কন্টেনমেন্ট এলাকায় কড়াভাবে লকডাউনের নিয়ম পালনে জোর দিয়েছে কিন্তু কেন্দ্র। আচ্ছা, অ্যাড আসছে, আমি এটাকে নিচে করে দিচ্ছি। যাই হোক, এ যাবৎ কিন্তু রেড জোন এবং কন্টেনমেন্ট এলাকায় কড়াভাবে লকডাউনের নিয়ম পালন জোর দিয়ে এসেছে কেন্দ্র। তৃতীয় দফাতেও কন্টেনমেন্ট এলাকায় কোনো রকমই ছাড় থাকছে না, সেখানেও কিন্তু কড়াভাবে লকডাউনের নিয়ম পালন করতে হবে, যেমন সোশ্যাল ডিস্ট্যান্সিং, কোনো রকম দোকান না খোলা, কোনো রকম অ্যাক্টিভিটিস মুভমেন্ট কিন্তু বন্ধ। তবে রেড জোনে তার বাইরের এলাকায় আগামী সোমবার থেকে কিছু নিয়ম কিন্তু শিথিল করা হচ্ছে। রেড জোনে থাকা বেসরকারি সংস্থাগুলি খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র। রেড জোনে থাকা বেসরকারি প্রতিষ্ঠানগুলি খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র, যেখানে কিন্তু এই কন্টেনমেন্ট এলাকার বাইরে যে রেড জোনের অংশটা রয়েছে। তবে 33% কর্মী রোজ উপস্থিত হতে পারবেন, কিন্তু তবে বলা হয়েছে সেই যে বেসরকারি প্রতিষ্ঠান সেখানে শুধুমাত্র 33% কর্মী রোজ উপস্থিত হতে পারবেন। সংক্রমণ এড়াতে তাদের যাতায়াতের নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। ইভেন কেন্দ্রীয় সরকারি দপ্তর কিন্তু খোলা থাকছে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে গ্রিন জোনে গ্রামীণ ও শহরি এলাকায় আর্থিক কর্মকাণ্ডে সচলতা আনতে দেওয়া ছাড় তৃতীয় দফাতেও থাকবে। তো গ্রিন জোনে গ্রামীণ ও শহর এলাকায় যেখানে গ্রিন রয়েছে সেখানে একদম আর্থিক কর্মকাণ্ডে যে সচলতা ছাড় দেওয়া হয়েছিল সেটা কিন্তু তৃতীয় দফাতেও থাকবে, তো সেটা তো বলার দরকার নেই। ওকে, অর্থনীতিকে চাঙ্গা করতে তৃতীয় দফায় রেড জোনের গ্রামীণ এলাকায় কিছু ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে গ্রামীণ এলাকায় থাকা শিল্প ও নির্মাণ কাজ কিন্তু শুরু করা যাবে। তো রেড জোনেও যদি কোনো গ্রামীণ এলাকা থাকে যেখানে মানে রেড জোনে, যেখানে কন্টেনমেন্ট জোনের বাইরে, রেড জোনের মধ্যে কন্টেনমেন্ট এলাকার বাইরে যদি কোনো অংশ থাকে, কোনো গ্রাম থাকে, গ্রামীণ এলাকায় কিছু ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে গ্রামীণ এলাকায় শিল্প আর নির্মাণ কাজ কিন্তু শুরু করা যাবে, চালু করা যাবে 100 দিনের কাজের প্রকল্প। খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট বা ইটভাটা খোলার অনুমতি মিলেছে। গ্রামীণ এলাকায় খোলা যাবে সব ধরনের দোকানও। কৃষিকাজ, পশুপালন, জাতীয় কাজে ছাড়পত্র দেওয়া হয়েছে। আঙ্গনওয়াড়ি কেন্দ্র, বৃদ্ধাশ্রম খোলার যেমন অনুমতি দেওয়া হয়েছে, তেমনি জল, বিদ্যুৎ, তথ্য প্রযুক্তি, ইন্টারনেট, কুরিয়ারের মতো জনপরিষেবাও কিন্তু খোলা থাকছে। মূলত গ্রামীণ এলাকায় কাজ সৃষ্টি ও মানুষের হাতে নগদ অর্থের যোগানের জন্যই ওই সিদ্ধান্ত। তো গ্রামীণ এলাকায় পুরো ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো কন্টিনিউ করতে বলা হয়েছে। অবশ্যই সেই জোনে, সেখানে কিন্তু যাতে কন্টেনমেন্ট জোন না থাকে সেই এলাকাটি। শহর এলাকায় বাণিজ্যিক কাজের প্রশ্নেও ছাড় দেওয়া হয়েছে রেড জোনে, ঠিক আছে। তো এখানে গোটা আর্টিকেলটা এটাই বলা হয়েছে যে রেড জোনে কোথায় কোথায় ছাড় দেওয়া হয়েছে, মানে কন্টেনমেন্ট জোন বাদে আর কী কী জিনিসে ছাড় দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম, তথ্য প্রযুক্তি সংস্থা, কল সেন্টার, কোল্ড স্টোরেজ, ওষুধ ও মেডিকেল যন্ত্রপাতি উৎপাদনকারী সংস্থা, চটকল, প্যাকেজিং শিল্প দূরত্ববিধি মেনে খোলার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু এগুলো সবই খোলা হবে, কিন্তু তবুও কিন্তু সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের যে নর্মগুলো সেগুলো অনুপালন করতে হবে। এসিজেড রপ্তানিমূলক ক্ষেত্র, শিল্প তালুক ও শিল্পনগরী কারখানাগুলিতেও কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে। শহর এলাকায় পাড়া ও আবাসনে নিত্য প্রয়োজনীয় নয় এমন দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। খুলবে না শপিং মল। তো কোনো শপিং কমপ্লেক্স বা একসাথে যেখানে অনেকজনের জমায়েত হয় সেই সব কমপ্লেক্সগুলো, মার্কেটগুলো খুলবে না। তাছাড়া যেগুলো স্ট্যান্ড অ্যালোন দোকানগুলো রয়েছে, যেগুলো পাড়ায় পাড়ায় রয়েছে, আলাদা আলাদাভাবে দোকানগুলো রয়েছে, একসাথে নেই, সেই দোকানগুলো কিন্তু খোলার অনুমতি দেওয়া হয়েছে, ঠিক আছে। ওকে, আজকের আমরা দেখে নেব। তো আজকের সম্পাদকীয়
সম্পাদকীয়টা এখন আমরা দেখে নেব। তো সম্পাদকীয় আর্টিকেলটা দেখো, অগতির অ্যাপ। তো বিভিন্ন ওই যে মানে অনলাইন যেটা আমরা এখন ইউজ করছি সেইটা নিয়েই আবার এই আর্টিকেলটা এসেছে। খুব ইম্পর্টেন্ট নয়, কিছু কিছু পয়েন্ট আছে, তোমরা দেখে নাও। কি বলা হয়েছে যে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে বঙ্কিমচন্দ্রের কাল এখন চলে গেছে, এখন মানস জগৎ তথা আর্থিক পরিমণ্ডল অধিকার করে বসেছে এখন অ্যাপ, তাই না? আগে কি ছিল? যাহা অখণ্ড মণ্ডলাকার, যাহার দ্বারা চরাচর ব্যাপ্ত রসিক কমলাকান্ত বলেছিলেন সেই বস্তুটি ব্রহ্ম নহে মুদ্রা। কিন্তু বঙ্কিমচন্দ্রের এখন কাল চলে গেছে, এখন মানস জগৎ তথা আর্থিক পরিমণ্ডল অধিকার করে বসিয়াছে অ্যাপ। কখনো কম্পিউটার, কখনো মোবাইল ফোন দ্বারা বাহিত হয়ে অ্যাপ ব্যক্তির করতলে আসিয়া পড়ে, মানে এসে পড়েছে, এবং কত না বিচিত্র কার্য করে ফেলছে এই অ্যাপগুলো। এবং করোনা ভাইরাস মহামারী বেশ ভালো করেই বুঝিয়ে দিল, সরকারও এখন অ্যাপের ভিতর দিয়ে ভুবন দেখছে। প্রধানমন্ত্রী মোদি দেশের উদ্দেশ্যে ভাষণে জনতার 7টি কর্তব্যের একটি আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করে রাখার কথা বলেছেন। নিজেকে এবং অপরকে বাঁচাতে এই অ্যাপ ব্যবহার করতে হবে, এটাও বলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার বললেন যে ভিন রাজ্যে যারা আটকে পড়ে আছে শ্রমিকরা, তারা যদি অনুদান পেতে চায় তাহলে তাকে স্নেহের পরশ অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে। মানে শুধু দেশ না, আমাদের রাজ্যেও কিন্তু এই এরকম একটা অ্যাপের কথা বলা হয়েছে, কম্পালসারি অ্যাপের কথা। চাষিদের কৃষিপণ্য পরিবহনে সহায়তা পেতে হলে অন্নদাত্রী অ্যাপের দ্বারাই তাহা করা সম্ভব। রাস্তায় ঘাটে বিপদে পড়লে মেয়েদের কোনো একটি অ্যাপে ব্যবহার করে সহায়তা চাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে পুলিশের দ্বারা। এমন অ্যাপ সর্বস্বতা প্রশ্ন না তুলিয়া পারে না, তাই না? এমন অ্যাপ সর্বস্বটা প্রশ্ন না তুলিয়া পারে না। এখন সব কিছুই অ্যাপ নির্ভর হয়ে গেছে, সব কিছু যত কিছু সার্ভিস রয়েছে অ্যাপের মাধ্যমে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে একটা প্রশ্ন উঠতেই পারে, এখানে সেটাই বলা হয়েছে। তাহা এই যে অ্যাপ প্রভৃতি ডিজিটাল প্রযুক্তিকে অবিকল্প করে তোলার সিদ্ধান্ত কি ঠিক? তাহলে এই যে অ্যাপের মতো ডিজিটাল প্রযুক্তি যেটা, সেটাকে একদম কম্পালসারি, অবিকল্প মানে কম্পালসারি করে তোলার সিদ্ধান্তটা কি ঠিক? তো কেহ যদি স্বেচ্ছায় স্বনির্বাচিতভাবে ডিজিটাল দুনিয়া থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন, তাহলে কি তার সেই অধিকার থাকবে না? যেহেতু অ্যাপের ইউজ এত বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, তাহলে কেউ যদি চেয়েও ডিজিটাল দুনিয়া থেকে বাইরে থাকতে চায়, তাও কিন্তু থাকতে পারছে না। কিন্তু এটাই জিজ্ঞেস করা হচ্ছে আর্টিকেলে, কি তারা কি থাকতে পারেন না? ঠিক আছে, তাহা এই যে এই অ্যাপ প্রভৃতি ডিজিটাল প্রযুক্তিকে অবজ্ঞাল্প করিয়া তুলিবার সিদ্ধান্ত ঠিক, এটাই আমরা বললাম। যাহারা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে চান তারা করিতে পারেন, কিন্তু সরকারি সহায়তায় সকলের জন্য সমান এবং শর্তহীন অধিকার। তো ডিজিটাল প্রযুক্তি যাদের ব্যবহার করা মানে ভালো লাগে, যারা করতে চান, তারা কিন্তু করতে পারেন, কিন্তু সরকারি সহায়তা দেওয়ার জন্য পাওয়া এতে তো সকলের সমান এবং শর্তহীন অধিকার আছে। এবার যদি অ্যাপকে বাধ্যতামূলক করে দেয়, তাহলে সবার কাছে একটা স্মার্টফোন থাকতে হবে। এবার যদি সবার কাছে স্মার্টফোন না থাকে, তাহলে কিভাবে সেই সব পরিষেবাগুলো পাবে, তাই না? তো তাহার আবেদনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের বাধ্যতামূলক করবার বিষয়ে নীতিগত সমর্থন কি হতে পারে, কি সমর্থন কি করা যায়? বিশেষত ডিজিটাল দুনিয়ায় যে রূপ আমরা দেখছি, সেই রূপ কিন্তু আশ্বাসজনক নয়, তাই না? যে রূপ আমরা ডিজিটাল দুনিয়ার এখন দেখছি, সেটা কিন্তু আশ্বাসজনক নয়। কোন অ্যাপ নিরাপদ সেটাও জানার উপায় নেই। এবং অনেকজনই এরকম আছে যারা এই ডিজিটাল মানে টেকনোলজি সম্পর্কে অনেকটাই পুয়োর, ঠিক আছে? ইভেন আমি নিজেও খুব বেশি টেকনিক্যাল ব্যাপারগুলো জানি না। সো আমরা কোথায় কি ভুল করছি, এটা অনেক সময় কিন্তু আমাদের ভুল হয়ে যায়, ঠিক না? তো কোথায় কি আমরা তথ্য দিয়ে ফেলছি, আমাদের অজান্তায় চলে যাচ্ছে, সেগুলো কিন্তু অনেক সময় হয়ে যায়। তো তথ্য তস্কর কোন গোপন কথা জানছে, যারা তথ্য তস্করি করে, মিনস যারা চুরি করে, তারা কোন গোপন কথা জানতে পারছে, হ্যাকার কখন কি হচ্ছে ব্যাংকের টাকা শূন্য করে দিচ্ছে, সেই আতঙ্কে কে দিন কাটাবে? দিন কাটানো কি উচিত, তাই না? তো কথাটিতে কিন্তু যুক্তি আছে, ডিজিটাল দুনিয়া কিন্তু সুরক্ষিত নয়, যাই বলো না কেন, ঠিক আছে? অ্যাপের ব্যবহার ব্যক্তির রুচিকর ও সুবিধাজনক কিন্তু নাও হতে পারে, কিন্তু মানব সমাজে তো আমরা এখান থেকে কিছু পয়েন্টস পাচ্ছি যে আমাদের ডিজিটাল জিনিসগুলো যে আমরা ইউজ করি, অ্যাপ ইউজ করি, সেটা কতটা আমাদের পক্ষে সুরক্ষিত, সেই জিনিসগুলো নিয়ে এখানে বলা হচ্ছে। তো অ্যাপের ব্যবহার কিন্তু ব্যক্তির সুরুচিকর বা সুবিধাজনক কিন্তু নাও হতে পারে, কিন্তু মানব সমাজের নিয়মই এটা যে তাহা সংখ্যাগরিষ্ঠের অভ্যাস দ্বারা পরিচালিত হয়, তাই না? যারা যেই জিনিসটা সংখ্যাগরিষ্ঠ করে, সেটাই কিন্তু বাকি যারা সংখ্যালঘু তাদেরকে করতে হয়, এরকমই কিন্তু চলে আসছে। কারণ বেশিরভাগ জিনিসই তার মাধ্যমেই হবে, তখন তাদের কাছে উপায় থাকে না, সেটা অপ্ট করতেই হয়। আজও অনেকে ফাউন্টেন পেনে কালি ভরে লিখে পছন্দ করেন, এটা উদাহরণ হিসাবে বলা হচ্ছে। কিন্তু সরকারি ও ব্যবসায়িক কাগজপত্র কিন্তু
বল পেন দিয়েই ভরতে হবে, তাহলে যেটা সংখ্যাগরিষ্ঠ সেটাই করতে হচ্ছে। যার ইচ্ছা ফাউন্টেন পেন দিয়ে লেখার, সে কিন্তু সেটা করতে পারছে না যখন সরকারি কাগজপত্রে লিখতে যাচ্ছে বা পরীক্ষা দিতে যাচ্ছে, তাই না? তো অনলাইনে ফর্ম ভরিয়া গ্রামের ছাত্রীরা আজ কিন্তু ফর্ম ফিল আপ করছে। সামান্য শিক্ষিত মানুষও কিন্তু মোবাইল ব্যবহার করে ট্রেনের টিকিট কাটছেন আজকাল। নতুন প্রযুক্তি এসে যদি দাঁড়ায়, তাকে কিন্তু গ্রহণ করিতে অনেকেরই মনে নানা আশঙ্কার উদয় হয়। প্রাচীনকাল থেকেই আমরা দেখে আসছি যে নতুন জিনিসকে কেউই সহজে অ্যাকসেপ্ট করে নিতে চায় না। সবাক চলচ্চিত্র শুরু হলে চার্লি চ্যাপলিন হতাশ হয়েছিলেন। কিছু উদাহরণ এখানে দিয়ে হয়েছে কিভাবে নতুন জিনিসগুলো আসার ফলে কি হয়েছিল। তো যখন সবাক মানে প্রথম কথা বলার চলচ্চিত্র, আগে কিন্তু মিউট ফিল্ম হতো, মানে যেখানে কথা শোনা যেত না, শুধু ভিডিও দেখা যেত। কিন্তু পরে সবাক চলচ্চিত্র শুরু হলে চার্লি চ্যাপলিন হতাশ হয়েছিলেন। সাংবাদিকরা টাইপরাইটার ব্যবহার শুরু করলে ক্ষুব্ধ হয়েছিলেন আর্নেস্ট হেমিংওয়ে। নিঃশব্দ অভিব্যক্তি সেরা কিনা, কাগজ কলমের আঁচড়ে অক্ষর ফুটিলে ভাষার অধিক প্রাণসঞ্চার হয় কিনা, সেটা লইয়ে কিন্তু বিতর্ক চলতে পারে। কিন্তু সবাক হয়ে চলচ্চিত্রের ক্ষতি হয়নি, কিন্তু সাংবাদিকতার মানও কিন্তু কম্পিউটারের ব্যবহারে কমেনি, বরং আরও অনেক কিছু এক্সপ্লোর করা গেছে। হয়তো একদিন কলমে লিখবার মতোই সহজ হবে অ্যাপের ব্যবহার, তাই নয়? তাহাতে নৈতিক সংকট কিছু নেই। তো যারা আগে ফাউন্টেন পেনে লিখিত, কলম দিয়ে লিখতে কষ্ট হতো, তারাও কিন্তু এখন অভ্যস্ত হয়ে গেছে। সেরকমই এখন যারা ডিজিটাল জিনিস ব্যবহার করতে পারছে না, তারাও এককালে ব্যবহার করতে করতে কিন্তু অভ্যস্ত হয়ে যাবে, এটাই বলা হয়েছে। তবে প্রযুক্তির সকলের যেহেতু সমান অধিকার নাই, তাই সমাজের অন্যায়ের কিন্তু আশঙ্কা যথেষ্ট। যেটা একটু আগেই বললাম যে হতে পারে এটা শিখে নিবে অনেকে, যদি এখন শিখতে পারছে না, নতুনের সাথে একসাথে পদে পদ চলার জন্য করে নিতে পারে। বাট তার জন্য তো আমাদের মিনস তো থাকতে হবে, তার উপায় তো থাকতে হবে, মানে ফোনটা তো থাকতে হবে অ্যাপ ব্যবহার করার জন্য, আদারওয়াইজ কীভাবে করবে? তো প্রযুক্তি যেহেতু প্রযুক্তিতে তাই সবার সমান অধিকার পাচ্ছে না সবাই, তাই সমাজে অন্যায় থাকার কিন্তু আশঙ্কা যথেষ্টই আছে। বিশেষত অ্যাপের জন্য কিন্তু প্রয়োজন স্মার্টফোন, তাই নয়? কিন্তু তাহা সুলভ নয়, এবং অনলাইনে আবেদন করতে হলে জোরালো ইন্টারনেট নেটওয়ার্ক থাকা প্রয়োজন। এবং অনেক কিছু আমরা যখন মোবাইলে ইন্টারনেট অনেক জায়গায় এত খারাপ যে কোনো কিছু প্রয়োজনীয় জিনিস ইভেন ওয়েবসাইট খুলতে চায় না। কোনো যদি ইম্পর্টেন্ট ভিডিওস আর কোনো কিছু দেখার প্রয়োজন হয়, সেটা খুলতে চায় না। তো সেটা আরেকটা প্রবলেম। ভারতে আজও সর্বত্র নেট পরিষেবা কিন্তু সমান নেই। এই সকল কারণে যদি দরিদ্র মানুষ এই অধিকার থেকে বঞ্চিত হন, তার কিন্তু সান্ত্বনা নেই, তাই না? এবার দরিদ্র মানুষ এইগুলোর জন্য কিন্তু বঞ্চিত হতেই পারেন। একটা তাদের কাছে স্মার্টফোন না থাকতে পারে, স্মার্টফোন যদি কোনো রকমের জোগাড় হয়ে যায়, ইন্টারনেট নেটওয়ার্ক তারা কন্টিনিউয়াস বেসিসে নাও পেতে পারেন, হয়তো তাদের কাছে টাকা নেই হয় ইন্টারনেট প্যাক ভরানোর, আর ইন্টারনেটের স্পিডই নেই তারা যেখানে থাকেন সেখানে। ওকে, তো তাই প্রথম পর্যায়ে অ্যাপ নির্ভর আমাদের জন্য আবেদনের জন্য সহায়তা ব্যবস্থা, ক্ষেত্র বিশেষ বিকল্প ব্যবস্থা রাখা বাঞ্ছনীয়। তাই প্রথম যখন অ্যাপটা কম্পালসারি যদি করার কথা বলা হয় সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের দ্বারা, তাহলে তাদেরকে কিন্তু সেই সুবিধাটাও প্রদান করতে হবে, বিকল্প ব্যবস্থা করে নিতে হবে, যাতে তারা এই সুবিধাগুলো পেতে পারে, ঠিক আছে, সহায়তা পেতে পারে। নচেত প্রযুক্তির ব্যবহারে অসমানতা সামাজিক অসাম্যকে আরও গাঢ় করবে, তাই না? তো প্রযুক্তির ব্যবহারে এই যে অসমানতা আছে, সেটা সামাজিক অসাম্যকে আরও বেশি বৃদ্ধি করবে, এটাই কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। ওকে, নেক্সট আর্টিকেল আমরা দেখে নেব ক্লান্তি ও প্রেরণা। এটার মধ্যে এরকম কিছু নেই সেরকম। তো লকডাউন যন্ত্রপাত একই কাজ করে মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে, তাই না? সত্য, তেমনই সত্য। এই অবসাদ কাটাবার বহুবিধ উপায় কিন্তু এখন প্রকাশ্যে আসছে। তো লকডাউনে কিন্তু মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে, এটা কিন্তু যেরকম সত্য, সেরকমই সত্য যে এই অবসাদ কাটতে বহুবিধ কিন্তু অনেক ইনোভেশনও কিন্তু দেখা যাচ্ছে চারিদিকে। বহুবিধ উপায় প্রকাশ্যে আসছে। সমাজ মাধ্যম ভরে গিয়েছে অখণ্ড অবসর যাপনকে সহনীয় আকর্ষক করে তোলার হয়েছে। অনেকে কিন্তু চেষ্টা করছে এই যে অখণ্ড অবসর যাপনকে একটা সহনীয় যেটা টলারেট করা যাবে এবং আকর্ষক অ্যাট্রাকটিভ করা যায়, যাতে তার চেষ্টা করছে। লেখক স্বরচিত গল্প কবিতা শুনাইতেছেন এই সোশ্যাল মিডিয়ার থ্রুতে, ঠিক আছে, এবং নৃত্যশিল্পী নাচের ভিডিও শেয়ার করছেন। ইন্টারনেটে বিনামূল্যে রাশি চলচ্চিত্র দেখিবার ও বই পড়ার সুযোগ মিলছে। কেহ ছবি আঁকছেন, কেহ দেখাইয়া দিচ্ছেন নিতান্ত সামান্য উপকরণ দিয়ে কী রূপে নতুন ও স্বাদু রান্না করা যেতে পারে।
তা সত্ত্বেও অভিযোগের কিন্তু অন্ত নেই। এত কিছু করবার পরেও যে সময় বেঁচে যায় সেটা কিভাবে কাটবে? প্রিয়জনের মুখ দেখবার ক্লান্তি আছে, গৃহবন্দী মানুষ মুখে না বলিলেও সম্মুখ কিন্তু উপলব্ধি করছে। সর্বাধিক অসুবিধা তরুণদের, বলিলে ভুল হবে কি? কারণ তরুণেরাই বেশি ঘুরে বেড়ায়, এই জন্য এখানে বলছে কি তরুণেরই বেশি অসুবিধা বলা হয়েছে। বয়স্ক মানুষরা তবু সময়ের স্রোতে ভিড়ে যান, অল্প বয়সীদের পক্ষে কিন্তু তাহা প্রায় অসম্ভব। শিশুকেও ভুলিয়ে রাখা যায়, তরুণকে কিন্তু রাখা যায় না। তরুণ যুবারা স্বভাবত প্রাণচঞ্চল ও ব্যস্ত, বৃথা সময় নষ্ট করবার মতো কিন্তু তাদের কোনো সময়ই নেই। লকডাউনে ঘরে বসিয়ে থাকা তাহাদের কাছে দুঃসহ, এমন ভাবনা কিন্তু অসঙ্গত নহে, তাই না? এরকমই আমরা ভাবতেই পারি যে তরুণদের এখন সময়, তারা অনেক কিছু এক্সপ্লোর করবে, অনেক কিছু শিখবে, অনেক কিছু জানবে, বাইরে যাবে, বাট এখানে কিন্তু কোনো রকম তারা সুযোগ পাচ্ছে না। স্বাভাবিক পরিস্থিতিতে একরৈখিক যাহা কিছুকেই বৈচিত্র্যময় করি তোলা যায়, নিয়ম ভাঙিবার নিয়ম মানাই যাহাদের সহজাত প্রবৃত্তি, এই ক্লান্তিকর সময় কি তাহাদের কাছে দুর্বিহ হইবে না? তো যারা এই যে নিয়ম ভাঙিবার নিয়মই তারা মানে, তাই না? সবসময় নিয়ম ভাঙতে চায় এরা অনেক কিছুকে বৈচিত্র্যময় করে তোলে। তো এই সময় যে ক্লান্তিকর সময়, তাদের জন্য দুর্বহ হবে না? মনস্তত্ত্ববিদরা কিন্তু অন্য কথা বলছেন, মানে লেখক বলছেন এটাই স্বাভাবিক, কিন্তু যারা মনস্তত্ত্ববিদ তারা কিন্তু অন্য কথা বলছেন। তারা কি বলছেন? তারা বলছেন যে স্বাভাবিক পরিস্থিতিতে একরৈখিকতা যাহা কিছুকেই মনস্তত্ত্ববিদরা বলছেন তাহাদের মতে বয়স্ক মানুষের নিকট যাহা ক্লান্তি ও অবসাদ, তারুণ্যের কাছেই তাহা নতুন কিছুর করিবার প্রেরণা, তাই না? তো তারা বলছেন বয়স্ক মানুষের কাছে যেটা ক্লান্তি ও অবসাদ, তরুণের কাছে কিন্তু তাদের কাছে অনেক সুযোগ রয়েছে, অনেক নতুন কিছু করার কিন্তু প্রেরণা দিচ্ছে। লকডাউন তরুণদের বরং অধিক সৃষ্টিশীল করে উঠিবার সম্ভাবনা দিচ্ছে, এটা হচ্ছে মনস্তত্ত্ববিদরা বলছে। চীনের উহানে করোনা তাণ্ডবের পরে ঘরে বসে পড়াশোনা করবার জন্য কর্তৃপক্ষ একটি অ্যাপ চালু করিয়েছিল, কিন্তু এতদিন পর আবার পড়াশোনা কেন, এই বলিয়ে সেখানকার ছাত্র সম্প্রদায় পরিকল্পনা মাফিক সম্মিলিতভাবে ইন্টারনেটে অ্যাপটির এমন প্রযুক্তিগত বিরুদ্ধ সমালোচনা করল যে তাহা বন্ধ হয়ে গেল। কেউ বলিতে পারেন ইহা তো কুকর্ম, সৃষ্টিশীলতা কোথায়? কিন্তু মনোবিজ্ঞানী বলবেন সুকৃতি দুষ্কৃতি মূল্যবোধের ব্যাপার, তাহা সরাইয়া দেখলে বোঝা যাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে উপায় তাহারা ইচ্ছা পূরণ করিল তাহাকে বহাবা দিতে হবে। ঠিক আছে? তো প্রযুক্তিকে কাজে লাগিয়ে, এখানে যেরকম আমরা শিক্ষার কথা বলছি, মনস্তত্ত্ববিদ্যা এটাকে উল্টো দিকে দেখছেন। তারা বলছেন এটা সরকার তাদের বলেছিল পড়াশোনা করতে হবে, কিন্তু তারা সেই প্রযুক্তিকেই কাজে লাগিয়ে বলছে যে না, আমরা এখন এটা করবো না। আবার মনস্তত্ত্ববিদ এটাকে আবার বলছেন বাহবা দিতে হবে। যাই হোক, এটা লেখকের মানে চিন্তাভাবনা। অর্থাৎ সৃষ্টিশীলতা যে কেবল মুক্ত অবাধ পরিবেশেই বেড়ে উঠবে তা নয়, অন্তত তারুণ্যের ক্ষেত্রে নয়, বরং বাধা বিপত্তি আসলেই তাহাদের উদ্ভাবনী শক্তির অধিক পরিচয় পাওয়া যায়। তো এটা ভালো লাইন যে সৃষ্টিশীলতা এরকম না যে কেবল মুক্ত আর অবাধ পরিবেশেই বেড়ে উঠবে, তো অন্তত তরুণদের ক্ষেত্রে তো নয়, বরং বাধা বিপত্তি যখন আসে তখনই কিন্তু তরুণদের মধ্যে একটা উদ্ভাবনী শক্তি, একটু কিছু করার, নতুন কিছু ক্রিয়েট করার একটা ক্রিয়েটিভিটি কিন্তু পরিচয় পাওয়া যায়। করোনার ন্যায় জরুরি অবস্থায় দেখিয়েছে কোনো কিশোরী ঘরে বসে কিরকম জীবাণুনাশক অভিনব মাস্ক তৈরি করছে, কোনো তরুণ বিকল্প পিপিই বা ভেন্টিলেটর বানাচ্ছেন, অগণিত তরুণ প্রযুক্তির সাহায্যে এমন যোগাযোগ সম্পন্ন করেছেন যাহার দ্বারা দূর রাজ্যে আটকাইয়া পড়া নিরস্বয়ী অভুক্ত শ্রমিকের খাওয়া পড়ার সংস্থান হচ্ছে। এই সকল কাজের পশ্চাতে উপচিকর্যা ও সাধু উদ্বেগ রইয়াছে সত্য, কিন্তু মূলে রইয়াছে অখণ্ড অবকাশের ভ্রুকুটি, তাই না? তো এই অবকাশের ফলেই কিন্তু তারা এই সুযোগটা পাচ্ছে, তরুণরা, যে এই জিনিসগুলো নতুন নতুন আইডিয়াতে তারা সমাজের হেল্প করছে ওভারঅল, তাই না? যেরকম উদাহরণ হিসাবে ও মাস্ক তৈরি করছে, পিপি ভেন্টিলেটর তৈরি হচ্ছে, এবং এই যে টেকনোলজির মাধ্যমে তারা দূরে যারা শ্রমিকরা আটকে পড়েছেন তাদের খাওয়া পড়ারও সংস্থান করে নিতে পারছে। তো এগুলো কিন্তু একটা ভালো একটা সাধু উদ্বেগ। হয়তো প্রশ্ন করলে এর উত্তরও আসবে, কর্তৃপক্ষ কাজের কাজ কিছু করিতেছিল না, তাই আমি করলাম। লকডাউনে ক্লান্তিহীন সৃষ্টিশীলতা জন্ম দিলে তাহা সর্বার্থেই স্বাগত। তাহলে লকডাউনের ক্লান্তি যদি এরকম সৃষ্টিশীলতা সবার মধ্যে নতুন এরকম যদি সৃষ্টিশীলতা জন্ম দেয়, এই জিনিসগুলো করতে যদি তারা উৎসাহ পায় এবং তারা অবসরও পাচ্ছে এই কিছু করার, তাহলে ভালোই, এটাই বলা হচ্ছে। তো যাই হোক, আজকের মতো এইটুকুই ছিল। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটি। থ্যাংক ইউ।